তোমরা দেখবা যে বই যদি খোলো, রাইট ফর্ম অফ ভার্বে 52টা 54টা 55টা রুলস আছে, তারও বেশিও আছে কোথাও কোথাও। এখন এত রুলস পড়া কি সব মনে রাখা সম্ভব? আর যখনই তুমি এত রুলস পড়তে যাবো তখনই দেখবা যে এটা তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। তো যার কারণে আমরা অত রুলস কেন্দ্রিক না, আমরা প্র্যাকটিস কেন্দ্রিক চলে যাব। বিগত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তী আজকে 3-4টা রুলস নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিসে চলে যাব। আজকের রুলসে প্রথমেই আমরা যেটা দেখব যে কোনো সেন্টেন্সটাকে আমরা যখন কন্টিনিউয়াস তৈরি করি, কন্টিনিউয়াস করার জন্য মূল কিছু শর্ত রয়েছে। কন্টিনিউয়াস করার জন্য মূল শর্ত হচ্ছে কাজটি চলছে এমন অর্থ প্রকাশ করতে হবে। সেন্টেন্সটা আবার একটু খেয়াল করো, আমি যেটা লিখেছি, কোনো কাজ যদি চলতে থাকে এমন অর্থ প্রকাশ করে। অর্থাৎ কোনো সেন্টেন্স পড়ে যদি আমরা দেখি যে এটার অর্থ হচ্ছে কোনো কাজ চলতেছে, এরকমের যদি বোঝায় তাহলে সেটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আবার যদি এরকমের হয়ে থাকে যে সেন্টেন্সের অর্থটা ছাড়াই আমরা সেন্টেন্সের নাউটা নিয়ে একটু ভেরিয়েশন আছে, নাউটা সবসময় হয় না, আমি এটা একটু ব্র্যাকেটে রেখে দেই। এছাড়া অন্য যে শব্দগুলো রয়েছে, অ্যাট প্রেজেন্ট শব্দ না, জাস্ট শব্দগুচ্ছ বা ফ্রেজ বলি আমরা যেটাকে, at present, at this time, at this moment, day by day, step by step, gradually, এই সব যদি উল্লেখ থাকে তাইলে সেই ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি অ্যামিজার দিতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু অর্থ করার চেষ্টা করি, দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের লোকজন, ট্রাই টু কোপ উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে নাকি চেষ্টা করতেছে? কোন অর্থটা দিলে আমাদের কাছে একটু বেটার মনে হয়? করছে। চেষ্টা করছে, অর্থাৎ সর্বস্তরের লোকজন বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে বা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এভাবে যদি আমরা অর্থটা করি তাহলে এটার অর্থটা শুনতে বেটার মনে হয়। তাহলে যেহেতু এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস অর্থ প্রকাশ করতেছে, দ্যাট মিন্স কাজটা চলতেছে এরকমের অর্থ প্রকাশ করতেছে, তাহলে এখানে আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স করব। আর কন্টিনিউয়াস টেন্স করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যামিজার নিয়ে আসতে হবে। তো এইখানে সাবজেক্ট কোনটা, অল ওয়ার্কস অফ লাইফ নাকি পিপল? পিপল। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে পিপল। পিপল যেহেতু প্লুরাল নাম্বার, অবশ্যই আমাদের আর ইউজ করতে হবে, আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, আর ট্রাইং। পিপল আর ট্রাইং টু কোপ উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, মানুষ বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছে। এভাবে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, এখানে সেন্টেন্সটা খেয়াল করো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, গ্রাজুয়ালি দ্য ইয়াং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি গো টু ডগ। গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে বা ক্রমান্বয়ে। ক্রমান্বয়ে আমাদের দেশের যুব প্রজন্ম গোল্লায় যায় নাকি গোল্লায় যাচ্ছে? যাচ্ছে। গোল্লায় যাচ্ছে। গোল্লায় যাচ্ছে। তাহলে আমরা যদি গোল্লায় যাচ্ছে অর্থটা প্রকাশ করতে চাই, ডেফিনেটলি আমাদের কন্টিনিউয়াস করতে হবে। তো কন্টিনিউয়াস করতে গেলে এখানে আমরা কি দিব, এম দিব না ইজ দিব না আর দিব? আর দিব স্যার। কেন আর দিব? এখানে সাবজেক্ট কোনটা? আর দেব স্যার, দ্য ইয়ং জেনারেশন। ইয়াং জেনারেশন, যুব প্রজন্ম, এখানে কিন্তু একটা গোষ্ঠীকে পুরো কালেকটিভ নাউন ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ফুল একটা জেনারেশনকে বোঝানো হচ্ছে এবং একটা জেনারেশনকে বোঝানো হচ্ছে, দ্যাট মিন্স এটা কালেকটিভ। কালেকটিভ নাউন কি সিঙ্গুলার হিসেবে হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন লুং প্রকাশ করে, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার অর্থ প্রকাশ করে সুতরাং এখানে ইজ দিতে হবে। আমরা যদি বলি দা কমিটি, আমরা জানি কমিটির মধ্যে অনেকগুলো লোক থাকে, তারপরে কমিটিটা কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। এখানে সেরকম ইয়ং জেনারেশন, যদিও সকল ইয়ংকে বোঝানো হচ্ছে, বাট এটা একটা প্রজন্মকে নির্দেশ করছে, এটা কালেকটিভ নাউন এবং এই জন্য এটার কারণে সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে। ইজ গোয়িং। আচ্ছা, এখন এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এরকমের অর্থ বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি আমাদের মনে আছে? জি স্যার। কি বলো তো? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। কন্টিনিউয়াসে কখনো V3 হয়? না স্যার, সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। রাইট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে
আইএনজি, হ্যাভ হ্যাজ না, হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি। এই সেন্টেন্স গুলো দেখার ক্ষেত্রে একটু সহজ উপায় রয়েছে, দেখবা সিন্স অথবা ফর এর পর তোমার হচ্ছে টাইমের উল্লেখ থাকে এই সেন্টেন্স গুলোতে। এটা হচ্ছে দেখা চেনার উপায়। আমরা তো আর অর্থ ধরতে পারবো না, অনেক সময় অর্থ ধরতে না পারলে তখন আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব যে হ্যাভ হ্যাজ থাকে এবং ভার্বের সাথে সিন্স অথবা ফর থাকে এবং এটার পরে টাইম উল্লেখ থাকে। আচ্ছা, তোমরা সেই স্কুল লেভেল থেকে একটা কথা শুনে আসছো, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এই দুটো শব্দের সাথে হয়তো তোমরা পরিচিত, বা দুইটা ফ্রেজের সাথে। একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এখন এই পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইমের ব্যাপারটা কি আমরা জানি? না স্যার। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। এগুলা হচ্ছে তোমাদের ওই যে ফাউন্ডেশন বলে না, সেই ফাউন্ডেশন বলতে পারি, বেসিক কিছু জিনিস। সিন্সের পরে হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম। আমি এর বাংলাটা লিখলাম না, পরবর্তীতে তোমাদের বাংলা কোথাও কাজে লাগবে না। আর ফরের পরে আমাদের ইউজ করতে হয়, ফরের পরে হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম সহ সব জায়গায় লাগবে, এটা হচ্ছে তোমার বেসিক। তো সিন্স এবং ফর, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম বিষয়টাকে আমি এখানে সংক্ষেপে আগে একটু লিখি, তারপর ডিটেইলসটা বোঝাচ্ছি। সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ এখানে আরম্ভের সময়টা উল্লেখ থাকে। আর ফর মানে হচ্ছে কতটুকু সময় সেটা বলা রয়েছে, বাট এটা কখন শুরু হয়েছে সেটা উল্লেখ থাকা বাধ্যতামূলক না। যেমন এরকম যদি বলে, তোমরা নিজেরাই এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবা। দে হ্যাভ বিন প্লেইং ড্যাশ মর্নিং। এটা কি পিরিয়ড অফ টাইম না পয়েন্ট অফ টাইম বলো তো? পয়েন্ট অফ টাইম। স্যার পিরিয়ড অফ টাইম। না, পয়েন্ট অফ টাইম। এটা সকালে শুরু হয়েছে, কখন কতক্ষণ সেটা কি বলা আছে এখানে? না স্যার, সময় উল্লেখ থাকলে পিরিয়ড। আচ্ছা, এখানে বলেছে সিন্স 3 আওয়ার্স, এখানে কতটুকু সময় সেটা আমরা বুঝতে পেরেছি, 3 ঘন্টা। ডিউরেশনটা এখানে উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর এখানে কিন্তু ডিউরেশন নাই, বাট কখন শুরু হয়েছে সেটা বলা রয়েছে, যে তারা সকাল থেকে খেলতেছে। আমরা বলি না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কি সিন্স বসাবো না ফর বসাবো? সিন্স। সিন্স। আবার আমরা যদি বলি 10 বছর যাবৎ সে এই স্কুলে শিক্ষকতা করছে, এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো ফর। ফর। এখানে লিখবো ফর। যেমন হচ্ছে কতটুকু টাইম, এই টাইমটা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি ফর। আর যদি কখন শুরু হয়েছে সেটা উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখি সিন্স। তাহলে এইখানে যদি আমাদের সময়ের উল্লেখ থাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, 15 বছর, 20 বছর, 1 যুগ, 2 যুগ, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে হচ্ছে ফর। আর যদি বলা যায় যে আমি 2 বছর যাবৎ বরিশালে বসবাস করতেছি, এই ক্ষেত্রে আমরা কি বলবো? স্যার পিরিয়ড। এখানে 2 বছর যাবৎ বরিশালে বসবাস করতেছি, কবে থেকে সেটা বলছি, ফর। এটা ফর হবে। ফর। হ্যাঁ। আর আমি যদি বলতাম যে আমি 2010 সাল থেকে বরিশালে বসবাস করছি, তাহলে কি হবে? সিন্স। তাহলে সিন্স হবে। তাহলে আমাদের এই পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, সিন্স এর ব্যবহার, ফর এর ব্যবহার, এই বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। এখন পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কি কতটুকু সময় সেটার উল্লেখ থাকবে, পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কখন শুরু হয়েছে সেটার উল্লেখ থাকবে। এখানে বলেছি মর্নিং থেকে শুরু হয়েছে, মর্নিং থেকে শুরু হয়ে কতক্ষণ চলছে সেটার উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমাদের এই টাইপের সিন্স এবং ফর এর পরে যদি কোনো টাইমের উল্লেখ দেখি, তাইলে আমরা এটা নির্দ্বিধায় উল্লেখ বলে বুঝে ফেলতে পারবো যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভাবে সিন্স অথবা ফর এগুলোর উল্লেখ থাকো, তারপরে যদি দেখো যে কোনো একটা ভার্ব ব্যবহার করতে বলছে, তাইলে আমরা নির্দ্বিধায় সেখানে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে গেলে ডেফিনেটলি আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন দিতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই সেন্টেন্সটাতে আমরা কি লিখতে পারি অ্যানসারটা? has been planned, sorry, have been planning. এখানে স্টুডেন্টস প্লুরাল, এই জন্য আমরা এখানে লিখবো হ্যাজ বিন, হ্যাভ বিন, সরি। প্ল্যান্ট না প্ল্যানিং? প্ল্যানিং। প্ল্যানিং, হ্যাভ বিন প্ল্যানিং। দ্বিতীয়টাতে কি লিখতে পারি? ফর লাস্ট 5 years she dash in this office. She had been serving. Has been serving. she has been serving, সে সেবা প্রদান করছে বা সেবা দিচ্ছে এই অফিসে শেষ গত 5 বছর যাবৎ সে এখানে সেবা দিচ্ছে। এখানে দেখো লাস্ট 5 years, 5 বছরের কথা উল্লেখ রয়েছে। আর এখানে কিন্তু
5 বছরের কথা উল্লেখ বা কোনো টাইম উল্লেখ নাই, বলছে তাদের ভর্তি থেকেই, অর্থাৎ ভর্তি থেকেই স্টুডেন্টরা প্ল্যান করতেছে যে তারা একটা পার্টির আয়োজন করবে। রুলসটা মনে হয় ক্লিয়ার হয়েছে, না সমস্যা আছে? স্যার ক্লিয়ার। আমাদের প্রায় শেষ হয়ে আসছে। যদি কোনো সেন্টেন্স দেখো যেটার মধ্যে অতীতের কোনো নির্দেশনা দেওয়া রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ওইটা অতীতের ঘটনা বলতেছে, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা সবসময় পাস্ট ইনডেফিনিটে করার চেষ্টা করব, এবং পাস্ট ইনডেফিনিটে করতে গেলে ডেফিনেটলি আমাদের ভার্বটা দিতে হবে পাস্ট ফর্মে। অতীত নির্দেশক কোনো এভাবে যদি কিছু উল্লেখ থাকে, যেমন ওই সেন্টেন্সটা দ্বারা তুমি বুঝতে পারতেছো যে এটা দিয়ে অতীত নির্দেশ করতেছে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমাদের পাস্টে ব্যবহার করতে হবে। আর পাস্টে ব্যবহার করতে গেলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এভাবে যদি একটা সেন্টেন্স থাকে, এখানে দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো, এখানে তুমি অতীত নির্দেশকের কিছু খুঁজে পাচ্ছ? জি স্যার, লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার এই কথাটা দ্বারা আমরা বুঝতে পেরেছি অতীত নির্দেশক। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? I got. গট, রাইট। তাহলে দ্বিতীয়টাতে কি লিখবো? দ্বিতীয় শূন্যস্থানটা কি হতে পারে, কেউ বলতে পারো? চেষ্টা করো, না হলে আমি বলে দেব। আমরা To পড়েছিলাম visit. টু ভিজিট, রাইট। আমরা পড়েছিলাম যে একটা সেন্টেন্সে আসলে দুটো ভার্ব ব্যবহার করা যায় না। একটা সেন্টেন্সে যেহেতু দুটো ভার্ব ব্যবহার করা যায় না, এই সেন্টেন্সটাতে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব দিতে পারবো না বিধায় আমাদের এখানে দিতে হবে কি টু প্লাস ভার্বের সাথে টু দিতে হবে, অথবা আইএনজি করা যেতে পারতো, কিন্তু এই সেন্টেন্সটাতে আইএনজি দিলে মেলে না। এটা আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারি যে আইএনজি দিলে শুনতেই ভালো শোনায় না। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? এই সেন্টেন্সটাতে কি লেখা যেতে পারে? ইন হিজ চাইল্ডহুড কাজী নজরুল ড্যাশ হিজ লাইফ উইথ মাস হার্ডশিপ। হার্ডশিপ বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে যে অভাব অনটন, সেটা। তো এখানে ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে বলতেই কিন্তু কাজী নজরুল ইসলামের ছোটবেলাটাকে নির্দেশ করতেছে। তাহলে এটা কি বর্তমানে আছে না অতীত হয়ে গেছে? অতীতে আছে। অতীত হয়ে গেছে। যদি অতীত হয়ে যায় তাহলে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। স্পেন্ডের পাস্ট ফর্ম কি আমরা জানি? Spent. স্পেন্ড, রাইট। SPENT, অর্থাৎ ডি এর জায়গায় টি হয়ে গেছে, স্পেন্ড। এই কয়টা জিনিস আমাদের শেখার পরে রাইট ফর্ম অফ ভার্বস এগুলা থেকে আমরা অনেক কিছু পাবো। আরো 2-4টা জিনিস দরকার হবে, সেটা আমরা আবার কমপ্লিটিং এ শিখবো, এখানে শিখতেছি না। তো এখানে আমি আরেকটা জিনিস শুধু ইউজ করে যাই হালকা ভাবে, কন্ডিশনালটা একটু ব্যবহার করি, কারণ কন্ডিশনালটা আমাদের ওখানে দরকার হতে পারে। কন্ডিশনাল মানে হচ্ছে, বাংলাতে তোমরা পড়েছো কিনা জানি না, ক্রিয়ার সাপেক্ষ ভাব পড়েছিলাম। বাংলা দ্বিতীয় পত্রে একটা আছে তোমাদের ব্যাকরণ আইটেম, যেটার নাম হচ্ছে ক্রিয়ার সাপেক্ষ ভাব। ক্রিয়ার সাপেক্ষ ভাব বলতে একটা কাজের সাপেক্ষে আর একটা কাজের হওয়া না হওয়া নির্ভর করে। প্রায় সময় দেখবা যে স্কুলে যাওয়ার আগে বান্ধবীর কাছে বা বন্ধুর কাছে, এখন তো কলেজ, সরি স্কুল নেই, কলেজে যাওয়ার আগে বান্ধবীর কাছে মেসেজ দাও, কলেজে যাবি আজকে? তো সে যদি বলে যাবো, তখন তুমিও রেডি হয়ে বের হও। সে যদি বলে যাবো না, ও যাইবে না, তাহলে আমিও যাব না। তার মানে কি, তার যাওয়ার সাথে তোমার যাওয়ার একটা সম্পর্ক রয়েছে। তো কোনো একটা কাজ হওয়া না হওয়ার সাথে আর একটা কাজের হওয়া না হওয়ার যে সম্পর্ক, এটাকেই বলা হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স পুরোটাই লিখি আমরা। এই কন্ডিশনাল সেন্টেন্স তার 3 টাইপসের হয়ে থাকে। নাম্বার 1, কন্ডিশনাল সেন্টেন্স 3 ধরনের হয়ে থাকে। প্রথমটা ফার্স্ট কন্ডিশনাল, যেটা একটা আছে বেয়ার কন্ডিশন, সেটা আমি লিখলাম না, ইফ, আনলেস, যাই থাকুক, প্লাস প্রেজেন্ট। অপর অংশে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, শুড, এগুলা বসে। দ্বিতীয়টা যেটা রয়েছে ইফ অথবা আনলেস। আচ্ছা, ইফ আনলেস এর সাথে আমি আরো একটা জিনিস লিখে দিই, এটা কমপ্লিটিং এ লাগে, এখানে লাগে না। প্রোভাইডেড, প্রোভাইডিং, এটাও হতে পারে। কারণ আমরা যখনই হ্যাভ ব্যবহার করব, হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। জিরো কন্ডিশন আছে একটা, জিরো কন্ডিশনটা আমি এখানে লিখিনি। জিরো কন্ডিশনটা হচ্ছে এরকম আছে, সেটা আমি লিখে দেই। জিরো কন্ডিশনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট, অপর অংশটাতে হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এখানে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট মিলিত হয় যে কন্ডিশন হয়, সেটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশন। এখন এই জিরো কন্ডিশনের উদাহরণগুলো যদি আমরা দেখতে চাই, জিরো কন্ডিশনের উদাহরণটা হয় এরকম। চিরন্তন সত্য যেগুলা, সেগুলোর ক্ষেত্রে সাধারণত জিরো কন্ডিশন হয়। চিরন্তন সত্য যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সাধারণত জিরো কন্ডিশন বলে বা প্রেজেন্ট কন্ডিশন বলা হয়ে থাকে। জিরো কন্ডিশনের মানে হচ্ছে অন্য কিছু ফলো করবে না। ইফ এ ম্যান,
আচ্ছা এখানে দেখো আমি বলেছি ইফ ইউ pour অয়েল অন ওয়াটার, তুমি যদি পানির মধ্যে তেল ঢালো। আচ্ছা পানির মধ্যে তেল ঢাললে তেলটা কি পানিতে ভাসবে না ডুবে যাবে? ভাসবে। ভাসমান অবস্থায় থাকবে, তাহলে এটা চিরন্তন সত্য না? হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ফ্লোটস অন ওয়াটার। যদি তুমি পানির উপরে তেল ঢালো এটা পানিতে ভেসে থাকে। এই যে দেখো চিরন্তন সত্যের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এটাতেও প্রেজেন্ট ইউজ করেছি, এটাতেও প্রেজেন্ট ইউজ করেছি। এই যে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এটাকে বলা হচ্ছে মূলত জিরো কন্ডিশন। প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশন। আর নর্মালি যে কন্ডিশনের নিয়ম সেই নিয়মের ক্ষেত্রে হচ্ছে তোমার যে ইফের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে অপর অংশে শ্যাল, উইল, ক্যান, মডাল ব্যবহার হয়। এখান থেকে আমরা উদাহরণ দেখি। এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে বলা আছে ইফ এ ম্যান ওয়ার্কস হার্ট অ্যান্ড সোল, যদি একটা মানুষ সর্বান্তকরণে পরিশ্রম করে, অর্থাৎ হার্ট অ্যান্ড সোল ট্রাই করে বা চেষ্টা করে, সেই ক্ষেত্রে কি হবে? সে কি সফল হতে পারবে নাকি পারবে না? He will succeed. হি উইল সাকসিড ইন লাইফ অথবা হি ক্যান সাকসিড ইন লাইফ। আমরা এখানে দুইভাবেই লিখতে পারি, ক্যানও লিখতে পারি অথবা উইলও লিখতে পারি। হি উইল সাকসিড ইন লাইফ অথবা হি ক্যান সাকসিড ইন লাইফ, অর্থাৎ একটা মানুষ পরিশ্রম করলে সে সফল হবে। এখানে দেখো একটা অর্থ হচ্ছে প্রেজেন্ট আর একটার অর্থ প্রকাশ করছে ফিউচার। আবার যদি এটা পাস্ট হইতো, পাস্ট মানে এটা আনরিয়াল পাস্ট, এগুলো কখনো রিয়াল হবে না। পাস্ট কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন যেটা সেটা হচ্ছে বিয়ন্ড। এটা সেকেন্ড কন্ডিশন যেটাকে আমরা বলে থাকি, এই পাস্ট ইনডেফিনিটের যেটা, এটা হচ্ছে আনরিয়াল পাস্ট, এটা কখনো হওয়া সম্ভব না। এরকমের যে কল্পনা, সেই কল্পনাগুলোকে বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশন বা আনরিয়াল পাস্ট। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, সেন্টেন্সটা খেয়াল করো, আমি যদি পাখি হতাম আমি আকাশে উঠতাম। আসলে কি আমার পক্ষে পাখি হওয়া পসিবল? Answer. না স্যার। আচ্ছা এটা হচ্ছে বিয়ন্ড মাই ক্যাপাসিটি। এই যে ক্যাপাসিটির বাইরে যেটা, এটাকে বলা হচ্ছে আনরিয়াল পাস্ট, এটা সম্ভব না। এই যে যেমন আমরা বাংলাতে ব্যাকরণের মধ্যে একটা সেন্টেন্স ছিল, তোমরা মুখস্থ করে রেখেছো হয়তো, 27 যদি হতো 127, 27 কি কখনো 127 হবে? না স্যার। কখনোই সম্ভব না। তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা অ্যান্সার কি লিখতে পারি? প্রথম অংশটা খেয়াল করো, ইফ যুক্ত অংশটা কি আছে? ওয়ার আছে। প্রেজেন্টে আছে না পাস্টে আছে? Past. ফার্স্টে। ইফ যুক্ত অংশটা যদি পাস্টে থাকে তাহলে আমার এই অপর পাশে লিখতে হবে উড অথবা কুড, তারপরে ভার্ব দিতে হবে। অপর পাশে আমার দিতে হবে উড অথবা কুড, তুমি যে কোনোটাই দাও। এখানে উডটাই মনে হয় ভালো লাগে, উড ফ্লাই। যদি আমি পাখি হতাম আমি আকাশে উঠতাম, আর যদি কুড ব্যবহার করো তাইলেও হবে, তাইলে হয়তো আমি আকাশে উঠতে পারতাম। দুটোই তো রাইট, সমস্যা নেই। উড দিলেও হবে, কুড দিলেও হবে। স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলো। স্যার if oblique ইংলিশ কেন লিখছেন? ইংলিশ মানে ইনলেস না, সরি ওটা আনলেস হবে। আমি সব জায়গায় ওই প্রথমটা একটা আনলেস লিখেছিলাম, ওটা মিস্টেক। আনলেস মানে হচ্ছে যদি না, ইফ মানে হচ্ছে যদি, ওটা নেগেটিভ হচ্ছে যদি না। যেমন এখানে যদি এরকমের একটা সেন্টেন্স লিখি, তৃতীয়টায় যে লিখতেছি আমি, সেন্টেন্সটা খেয়াল করো। আমি বলেছি আনলেস ফারদিন হ্যাড স্টাডিড এনাফ হি নট গেট চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। অর্থটা হচ্ছে যদি ফারদিন পর্যাপ্ত পড়াশোনা না করতো। এই আনলেসের মধ্যে কিন্তু যদি না, যদিটাও আছে নাও আছে, অর্থাৎ এটা নেগেটিভ। ইফ নট, সহজ কথা আমরা যেটাকে বলি ইফ নট, ওটাকে আমরা বলতে পারি আনলেস। আনলেস মানে হচ্ছে ইফ নট। যদি ফারদিন যথেষ্ট পরিশ্রম না করতো বা যথেষ্ট পড়াশোনা না করতো, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত না। নটটা আমি বলে দিয়েছি, বলে না দিলেও তোমার ব্যবহার করতে হতো। এখন এইখানে খেয়াল করো, পাস্ট ইনডেফিনিট আছে না পাস্ট পারফেক্ট রয়েছে? পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমার দিতে হবে কি উড হ্যাভ অথবা কুড হ্যাভ। কি দিতে হবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ। তুমি যে কোনোটা ইউজ করতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা এখানে দিতে পারি উড হ্যাভ, উড নটটা তো লাগবে সাথে, উড নট হ্যাভ। গেটের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে না? গট। উড নট হ্যাভ গট চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ফারদিন যদি যথেষ্ট পড়াশোনা না করতো তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত না। তাহলে এই যে চারটা কন্ডিশন চারটা কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি? আর পুরো ডিটেলস আমরা কমপ্লিটিং যখন করব তখন বুঝে নিব। আপাতত মোটামুটি বুঝতে পেরেছি কিনা এটা মনে রাখবা। যদি প্রেজেন্ট হয় তাহলে হচ্ছে শ্যাল উইল, যদি পাস্ট হয় তাহলে উড কুড, আর যদি পাস্ট পারফেক্ট হয় উড হ্যাভ কুড হ্যাভ। এতটুকু মনে রাখবা। প্রেজেন্ট হইলে শ্যাল উইল বা ক্যান শুড এটাও দেয়া যায়,
পাস্ট হলে উড কুড, আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ। এতটুকু আমরা মনে রাখলে ইনশাল্লাহ মোটামুটি পারবো। তারপরে বাকিটা হচ্ছে আমরা কমপ্লিটিং যখন করব সেই কমপ্লিটিং এর মধ্যে অনেকটা হয়ে যাবে। এরপরে আরেকটা যেটা রয়েছে বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদিও বলা লাগে না, তারপরেও আচ্ছা লাগবে না, এটা আমরা বলে দেবো এখানে। তো এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি আসলে যে কোন টাইপের কোশ্চেন আসে এবং সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো কিনা। আচ্ছা, সবার প্রথমে আমাদের সামনে একটা কোশ্চেন আসে, ঢাকা বোর্ড 2019। একটু বড় করে লেখাটা ক্লিয়ার আছে কিনা, পুরো প্যাসেজটা দেখা যাচ্ছে কিনা, প্যাসেজটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সামনে যদি খাতা থাকে তাহলে খাতা নিয়ে বসে পড়ো। আমরা একটু চেষ্টা করি একেবারে, এখানে কিন্তু সব রুলস গুলাই দরকার হবে। ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, বয়স্ক এবং যুবক সকলেই উভয়ই গেট প্লেজার, অ্যাক্টিভ না প্যাসিভ আগে সেটা ভাবতে হবে, যে প্লেজারটা তো তারাই পায়, আনন্দ মানে গেট মানে পাওয়া, তারা নিজেরাই পায়, অ্যাক্টিভ। আচ্ছা, বোথ ইয়ং অ্যান্ড ওল্ড, যুবক এবং বৃদ্ধ উভয়ই গেট প্লেজার ফ্রম দিস গেম, এই খেলা থেকে আনন্দ পায়। তাহলে এখানে আমাদের ভার্বটাকে কি করা যেতে পারে? কেউ ভাবতে পারো কি করা যায় অ্যান্সার? না, গেটিং কেন হবে? গেটিং দিলে অ্যামিজার লাগতো, আমরা গেটই রেখে দিতে পারি, যে এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে, যে এখানে বৃদ্ধ এবং যুবক সকলেই এই খেলা থেকে আনন্দ পায়। সকলেই যেহেতু এই খেলা থেকে আনন্দ পায়, তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারি, গেটটাকে গেটই রেখে দিতে পারি। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটের অর্থ প্রকাশ করছে, তাহলে আমাদের এখানে গেটই থাকবে মনে হচ্ছে, রাইট? এখানে গেটই থাকবে। ইনফ্যাক্ট ক্রিকেট কল জেন্টলম্যানস গেম, এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা একেবারে প্রথম যেদিন ক্লাস করেছিলাম সেদিন বলেছিলাম সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে সেটা প্যাসিভ হয়। আচ্ছা, ক্রিকেট কি নিজেকে নিজে জেন্টলম্যানস গেম বলে? না স্যার। না স্যার। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করব নাকি প্যাসিভ করব? প্যাসিভ করব। প্যাসিভ করব। Passive, যদি is প্যাসিভ called. করি তাহলে অ্যানসারটা হচ্ছে ইজ কল্ড, রাইট? দুই Cricket is নম্বরের called. অ্যানসার হচ্ছে Is called. is called। আচ্ছা, যারা যারা অ্যানসার পারতেছো তারা একটু মেসেজও করে দিও, তাহলে আমার কাছে সুবিধা হবে। আমি অ্যানসারগুলো এখানে আর লিখতেছি না, ইজ কল্ড তোমরা খাতায় লিখে রাখো, ঢাকা বোর্ড 2019 দিয়ে খাতায় লিখে রাখো, পরে আবার এটা থেকে প্র্যাকটিস করবা নিজেরা। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন আস, এন্টারটেইন মানে তো আনন্দ দেওয়া, ইট মানে ইহা, ইহাই তো আমাদের আনন্দ দেয়, সমস্যা নেই। ইট কোন নাম্বার, কোন পারসন? ইট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, তাহলে সি নাম্বারের অ্যান্সার কি? Entertains. এন্টারটেইনস, রাইট? Inter. আমরা অ্যান্সারগুলো লিখে ফেলি। এ নাম্বারের অ্যান্সার গেট, বি নাম্বারের অ্যান্সার হচ্ছে ইজ কল্ড, সি নাম্বারের অ্যান্সার হচ্ছে এন্টারটেইনস, রাইট? ডি নাম্বারে আমাদের যাই, কি বলা আছে? এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের একটা ভাবনা সৃষ্টি হয় অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট, ইহার মাধ্যমে। আচ্ছা, ভাবনা বা মনোভাব, মনোভাব কি নিজে নিজে তৈরি হয়? না স্যার। মানুষের মধ্যে তৈরি করে নাকি? মানুষ এটাকে তৈরি করে, মনোভাব তো নিজেকে নিজে তৈরি করতে পারে না। তাহলে এটাও কি আমাদের অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভ হবে। প্যাসিভ হবে। তাহলে Passive অ্যান্সারটা কি হবে? নো চেঞ্জ হবে। is created. A sense of brotherhood and fraternity is created among the playing nations through it. ইহার মাধ্যমে এই খেলা দেশগুলোর মধ্যে একটা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। রকি লিখে দিয়েছো, রাইট, is created। ই নম্বরে যাই যদি আমরা, at present cricket is the most popular game in বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশে ক্রিকেট হচ্ছে সবথেকে জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট সিন্স দেন, তখন থেকেই। আচ্ছা, এই যে তখন থেকেই কথাটা বলেছে, এটা দ্বারা কি প্রেজেন্ট নির্দেশ করতেছে না পাস্ট নির্দেশ করতেছে? পাস্ট। পাস্ট নির্দেশ করতেছে। আচ্ছা, ইংলিশরা এই খেলাটা এখানে খেলেছিল উপমহাদেশে, এটা কি খেলে না খেলেছিল, কোনটা অর্থটা হয় কি? খেলেছিল। খেলেছিল, এটা কিন্তু পাস্ট নির্দেশ করতেছে। যদি পাস্ট নির্দেশ করে আমরা জানি ভার্বের পাস্ট করে দিতে হয়। ইংরেজরা এই খেলাটা ভারতীয় উপমহাদেশে খেলেছিল, অ্যান্ড সিন্স দেন, তখন থেকেই এটা হয়েছে আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ। বিকাম মানে হওয়া।
হয়ে গেছে, কাজটা কিন্তু হয়ে গেছে, ফলাফল এখনো আছে যেটা আমরা এখনো ব্যবহার করতেছি। তাইলে আমরা জানি কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে এরকমের অর্থ প্রকাশ করলেই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে তখন থেকে এটা হয়েছে আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। আওয়ার টিম, আচ্ছা সিঙ্গুলার না প্লুরাল আওয়ার টিম? Singular. তাহলে অ্যান্সার কি হবে? সিঙ্গুলার হইলে এটার অ্যান্সার কি হবে? Consists. কনসিস্টস। আওয়ার টিম Is কনসিস্টস, হবে। হ্যাঁ একটা এস হবে। আওয়ার টিম কনসিস্টস অফ স্কিলড প্লেয়ার্স, আমাদের টিমগুলা গঠিত হচ্ছে দক্ষ খেলোয়াড় দ্বারা। দে অলরেডি শো, আচ্ছা অলরেডি থাকলে যেন কোন টেন্স হয়? Present tense, sir. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ লাগবে বাধ্যতামূলক। দের সাথে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? Have. হ্যাভ, তাহলে আমাদের Have. অ্যান্সার হবে হ্যাভ শোন অথবা শোড। দে হ্যাভ শোন অথবা দে হ্যাভ শোড। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, বিভিন্ন ম্যাচে তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ sorrow that sometimes our players play so poorly that our countrymen become astonished. কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের প্লেয়াররা মাঝে মাঝে এত পরিমাণ খারাপ খেলে যে আমাদের দেশের মানুষজন অবাক হয়ে যায়। আসলেই সত্য। তো এই সেন্টেন্সটাতে পরেরটায় দেখো, প্লেয়াররা তো প্লে, এটা তো ঠিকই থাকবে মনে হয়। আওয়ার প্লেয়ার্স প্লে, আমাদের খেলোয়াড়রা খেলে এত খারাপ, সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের মানুষজন, সিঙ্গুলার না প্লুরাল নির্দেশ করতেছে? Plural. প্লুরাল, তাহলে এটাও কোনো চেঞ্জ করার দরকার নেই। বিকাম, বিকাম মানে হওয়া, আমাদের দেশের মানুষজন হয় অবাক। তাহলে অ্যান্সার গুলা কেমনে হয়েছে বুঝতে পেরেছি? রুলস এর মধ্যে চলে আসছে কিনা সবগুলা? জি স্যার, জি আমরা কিন্তু অনেক রুলস পড়িনি, অল্প রুলস পড়েছি। বাট অল্প রুলস করার পরও দেখো এই বোর্ডটাই কিন্তু আমরা পুরোটাই সেই অল্প রুলস এর মধ্যেই পেয়েছি। তোমরা দেখবা যে বই যদি খোলো, রাইট ফর্ম অফ ভার্বে 52টা 54টা 55টা রুলস আছে, তারও বেশিও আছে কোথাও কোথাও। এখন এত রুলস পড়া কি সব মনে রাখা সম্ভব? আর যখনই তুমি এত রুলস পড়তে যাবো তখনই দেখবা যে এটা তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। তো যার কারণে আমরা অত রুলস কেন্দ্রিক না, আমরা প্র্যাকটিস কেন্দ্রিক চলে যাব। স্যার ওই যে আপনি যে অলরেডির কথাটা বলছিলেন না, যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, স্যার এটা লিখে নি, এটা আমার মনে পড়তেছে না এটা লিখাইছেন কিনা রুলস এর মধ্যে। আচ্ছা একটু দেখাই আমি। গত ক্লাসে এই রুলসটা করিয়েছিলাম আমরা, এটাই মনে হয় লাস্ট রুল করিয়েছিলাম। এই যে দেখো, কোনো কাজ সম্পাদিত হয়েছে বোঝাইলে অথবা সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার এগুলা থাকে তাহলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। এই শব্দগুলা যদি তুমি সেন্টেন্সের মধ্যে দেখো তাহলেই বুঝবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট। আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা হচ্ছে কুমিল্লা বোর্ডের কোশ্চেন। টিচ ইজ আ নোবেল প্রফেশন, এটার অ্যান্সার আমরা জানি কি হবে? টিচিং। টিচিং। কারণটা বলো তো? অ্যান্সার তো জানি, কারণ কি সেই কারণ বলো, রুলস বলো। এটা নাউন। নাউন ছাড়াই আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়ম পড়েছি সেই অনুসারে বলি। রাইট ফর্ম অফ ভার্বে আমরা পড়েছি একটা সেন্টেন্সে দুটো ভার্ব হয় না, টিচ একটা ভার্ব। ফিনিট ভার্ব। একটা সেন্টেন্সে দুটো ফিনিট ভার্ব হতে পারে না, সুতরাং ওটার সাথে টু টিচ অথবা টিচিং এটা করতে হবে। তো টু টিচ দিলে ভালো লাগে না, এই জন্য টিচিং দিতেছি। সহজ। মূলত নাউন হয়েছে, তোমরা যেটা বলেছো ওটা কারেক্ট কথা, যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা ওই নিয়মটা, নাউন হয়েছে কেন, ওই ভার্বের সাথে আইএনজি হয়ে কিন্তু সে নাউন হয়েছে, জিরান্ডের কাজ করছে তখন। এ টিচার টিচ হিজ স্টুডেন্টস। আচ্ছা এ টিচার সিঙ্গুলার আর প্লুরাল? স্যার প্লুরাল। এ টিচার সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, একজন টিচার অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? টট। পাস্টে কেন যাবে? প্রেজেন্টে হয় না? সে শিক্ষা দিয়েছিল নাকি এখনো দেয়? সরি স্যার, টিচেস। টিচেস হবে। অর্থাৎ আমি মূলত বুঝাইতে চেয়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। একজন শিক্ষক শেখায় তার শিক্ষার্থীদেরকে ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের অন্তঃস্থল থেকে। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর নিয়ম জানি আমরা, কি জানি? ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি কি আছে দেখার দরকার নাই, আইএনজি যোগ করে দেয়। গিভিং, গিভিং দ্য লাইট অফ এডুকেশন। বাই, বাই এর নিয়ম জানি আমরা, বাই একটা প্রিপজিশন। বাই গেটিং। বাই গেটিং, এখানে আমাদের আর কিছু হিসাব করতে হবে না। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট। ক্যান হচ্ছে কোন প্রকার ভার্ব? মডেল অক্সিলারি। মডেলের পরে কি হয়? P3 হয়। ভি বেস ফর্ম হয়। ও সরি, P
এনলাইটেন এনলাইটেনই থাকবে, এনলাইটেন মানে আলোকিত করা, লাইটের ভার্ব হচ্ছে এনলাইটেন। স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইটস, বলছে এই শিক্ষার আলো গ্রহণের মাধ্যমে তারা তাদের ভেতর কাটাকে আলোকিত করতে পারে। দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লিসন অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, শিক্ষার্থীরাই তো তাদের পড়াটা শেখে নাকি, তাহলে স্টুডেন্টস লার্ন চেঞ্জ করার দরকার আছে? না স্যার। লার্ন, স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, ইনস্ট্রাক্ট মানে আমরা জানি নির্দেশনা দেওয়া, এখানে চেঞ্জ লাগবে? না স্যার। ইনস্ট্রাক্ট দেম, আমাদের কিন্তু ভ্রান্ত ধারণা আছে যে রাইট ফর্ম অফ ভার্ব মানেই মনে হয় চেঞ্জ করা লাগবে। বাট স্টুডেন্টস নাউএডেজ অ্যাক্ট অ্যাজ দো দে ড্যাশ এভরিথিং। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়ম আমরা হচ্ছে ইসের মধ্যে করেছিলাম, ওই যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এর মধ্যে, সেখানে পড়েছিলাম প্রথমটা প্রেজেন্ট হইলে পরেরটা পাস্ট হয়, তাই না? জি স্যার। তাইলে অ্যান্সারটা কি হবে? নিউ। নিউ হবে, রাইট। New. স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস সেখানে আমরা পড়েছিলাম যে যদি প্রথম অংশ প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হয়, এটা আবার আমরা কমপ্লিটিং এর মধ্যেও পাবো। তাহলে এখানে বলা আছে নাউএডেজ স্টুডেন্টস অ্যাক্ট, অ্যাক্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে এই পাশেরটা আমার করতে হবে পাস্ট টেন্স। কিন্তু বর্তমানের শিক্ষার্থীরা এমন ভাব নেয় বা এমন আচরণ করে যেন তারা সবকিছুই জানে। দে আর নট ড্যাশ হেডিং টু দেয়ার টিচার্সেস অ্যাডভাইস। আচ্ছা, এখানে একটা শব্দ রয়েছে, আমি একটু লিখে দেই আবার, পে হিড টু, কর্ণপাত করা বা গ্রাহ্য করা। কিন্তু বর্তমানের শিক্ষার্থীরা তারা শিক্ষকদের উপদেশ কর্ণপাত করছে না বা গ্রাহ্য করছে না। কাজটা চলতেছে না চলতেছে না? চলতেছে। আর চলতেছে ছাড়াও যদি আমরা হিসাব করি, এখানে আর আছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ বিভার্ব। বিভার্ব যদি থাকে দুইটা নিয়ম, একটা হচ্ছে হয় প্যাসিভ হবে নয় আইএনজি হবে। এটা কি প্যাসিভ হয় কোনোভাবেই? না স্যার, আইএনজি হবে। প্যাসিভ যেহেতু হয় না, সুতরাং আইএনজি করা ছাড়া উপায় নাই। অ্যামিজ আর ওয়াজ ওয়ার যদি থাকে সেটার নিয়ম হচ্ছে হয় প্যাসিভ হবে না হয় আইএনজি হবে। এটা যেহেতু প্যাসিভ করা যায় না, সুতরাং আমাদের এটা আইএনজি করতে হবে। তাহলে পেইং অ্যান্সার। দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্সেস অ্যাডভাইস, তারা তাদের শিক্ষকদের উপদেশকে গ্রাহ্যই করছে না। বাট স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট দে ড্যাশ টু সিকিউর গুড মার্কস। লেস্টের নিয়ম আমরা কম্পিলিটিং এ পাবো, তবে কারোর কি মুখস্থ আছে বলতে পারো? They should fail. শুড অথবা মাইট বসাইতে হয়, লেস্ট থাকলে আমরা শুড বসাইলাম, তারপরে অ্যান্সার হবে ফেল। অনেক কঠিন মনে হচ্ছে মাকসুদা? না স্যার। আচ্ছা, আরো কারা কারা যারা ক্লাস করতেছো, মনে হয় না খুব বেশি কঠিন মনে হবে। এই যে অভ্র লিখে দিয়েছে যে অ্যান্সার শুড আছে, অবশ্যই তোমাদের অ্যান্সার গুলো ঠিক হচ্ছে। এই যে ঠিক হচ্ছে এটা দেখলেই কিন্তু ভালো লাগতেছে, বা তোমরা যে অ্যান্সার করতে পারতেছো, রিপ্লাই দিতে পারতেছো, একটা কনফিডেন্স তোমাদের মধ্যেও গ্রো হচ্ছে, আমার মধ্যেও গ্রো হচ্ছে যে না, আমার স্টুডেন্টরা পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই। পরের সেন্টেন্সটা দেখি, একটা সিকোয়েন্স আগে হিসাব করি, সিকোয়েন্স বুঝবো আমরা। আগেই বলেছিলাম একটা রুল, যে কোনো কিছু অতীত নির্দেশক থাকলে ওটা পাস্ট টেন্স হয়। প্রথম সেন্টেন্সটাতেই একটা অতীত নির্দেশক শব্দ দিয়ে দিয়েছে ওয়ান্স, তাহলে এটা কোন টেন্স? পাস্ট। আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেছি যে এটা পাস্ট টেন্স। এ নাম্বারটার অ্যান্সার কি হবে তাহলে? পুয়ার ম্যান ওয়াজ অনস পুট। আচ্ছা, পুয়ার ম্যান কি নিজেকে নিজে জেলে রাখছে না রাখা হয়েছে? রাখা হয়েছে। তার মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এটা যদি হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। আমরা জানি প্যাসিভ করতে গেলে অ্যামিজ আর ওয়াজ ওয়ার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পুটের পাস্ট পার্টিসিপল কি? Put. আচ্ছা, পুটের পাস্ট পার্টিসিপলেও পুট, তার মানে এটার অ্যান্সার পুট। আর যদি এটা অ্যাক্টিভ হইতো তাইলে অ্যান্সার হইতো কিন্তু পুটিং, কারণ অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকলে আইএনজি হবে অথবা পাস্ট পার্টিসিপল হবে। এটাতে প্যাসিভ পাস্ট পার্টিসিপল হয়েছে, যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে আইএনজি যোগ হতো। অলদো হি ড্যাশ নো রং, এখানে ডু আছে, আমরা কি করব? ডিড, কারণ এটা পাস্ট টেন্স। যেহেতু আমরা আগেই পেয়ে গেছি পাস্ট টেন্স, সুতরাং এটা আমরা অ্যান্সার করছি ডিড। যে সে, যদিও সে কোনো ভুল করে নাই, আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট, ওই রাজ্যের রাজা, ড্যাশ দ্য জেল ভ্রমণ করেছিল, অ্যান্ড টোল্ড হিম, কি হবে? ভিজিটেড অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস ফাইল। আচ্ছা, কেস মানে তো আমরা বুঝি, কেস মানে হচ্ছে ওই যে মামলা, তার বিরুদ্ধে একটা মামলা কি নিজে নিজে ফাইল হয়? ফাইল মানে আমরা জানি তালিকাভুক্ত করা। মামলা কি নিজে নিজে তালিকাভুক্ত করে? করা হয়। তাইলে এটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যান্সার কি হবে? File. শুধু ফাইলটা দিলে হবে? বিভার বানতে হবে, আমি যার ওয়াজ ওয়ার, কোনটা আনবা? ওয়াজ ফাইলড। এটা পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ ফাইলড। এ কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে, বাই সাম হিজ এনিমিস, তার কোন শত্রুদের দ্বারা। দ্য কিং ড্যাশ প্রাইভেটলি ইনকোয়ার, মানে আমরা জানি তদন্ত করা,
রাজা ব্যক্তিগতভাবে তদন্ত করেছিল, কি হবে অ্যান্সার? ইনকোয়ার্ড ইনকোয়ার্ড। The king inquired. রাজা ব্যক্তিগতভাবে তদন্ত করেছিল অ্যান্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, কি হবে? Found. ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এবং দেখেছিল যে এটাই সত্য। হি ড্যাশ দ্য ম্যান সাম মানি, গিভ বলা আছে, কি লিখবো আমরা? গেভস গেভ। এসবাইস কেন দিছে আবার? পাস্ট হলে কি এসবাইস হয়? হি গেভ দ্য ম্যান, এসবাইস তো শুধু প্রেজেন্ট ইনডেফিনিটেই হয়, অন্য কোথাও হয় না। হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, সে তাকে কিছু টাকা দিয়েছিল এবং লোকটাকে মুক্তি দিয়ে দিয়েছিল। দ্য ম্যান ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, লোকটা সরাসরি বাজারে চলে গিয়েছিল। ইন এ শপ দেয়ার, সেখানে একটা দোকানে। ওয়াইল্ড বার্ডস ড্যাশ ইন কেজেস, কি পর্থ রাখার, কেজ মানে খাঁচা, ফর সেল বিক্রির জন্য। আচ্ছা, তার মানে পাখিগুলোকে খাঁচার মধ্যে বিক্রির জন্য রাখা হয়েছিল। পাখিগুলা নিজেদেরকে নিজেরা রেখেছে? No. রাখা হয়েছিল রাখা হয়েছিল, তাহলে এটা অ্যান্সার কি হবে? Kept. Kept. Was kept. Was kept. আচ্ছা, বার্ডস বলছে, সিঙ্গুলার না কিন্তু, হিসাব করো। ওয়্যার কেপ্ট ওয়ার কেপ্ট, রাইট। Were kept. সাম বার্ডস ওয়ার কেপ্ট ইন কেজেস ফর সেল, বিক্রির জন্য খাঁচায় কিছু পাখি রাখা হয়েছিল। হি সেইড টু দ্য শপকিপার, আই উইশ টু বাই অল দ্য। আচ্ছা, এইখানে মূলত এটা ইনভার্টেড কমাস, ইনভার্টেড কমাটা পরে না, আমি একটু দিয়ে নিচ্ছি। সে সেই দোকানদারকে বলেছিল, আচ্ছা যখনই ইনভার্টেড কমা দিয়েছে, এটা প্রেজেন্টে পাস্টে আছে না প্রেজেন্ট হয়ে গেছে? ইনভার্টেড কমার ভিতরের অংশগুলো প্রেজেন্ট প্রেজেন্ট হয়ে গেছে। তাহলে বলছে আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন। ইমপ্রিজন অর্থ জানি আমরা, নেলসন ম্যান্ডেলা প্যাসেজে ছিল কিসের বন্দি? বন্দি রাখা। আচ্ছা, পাখিগুলো কি তাহলে নিজেদেরকে নিজে বন্দি রাখছে না রাখা হয়েছে? রাখা হয়েছে। অ্যান্সার কি হবে? ওয়্যার ইমপ্রিজন হয়েছে না, প্রেজেন্ট, এটা ইনভার্টেড কমা যখন, তখন এটা প্রেজেন্ট হয়ে গেছে। আর ইমপ্রিজন আর ইমপ্রিজন যখন ইনভার্টেড কমার ভিতরে চলে আসছে, তখন এটা প্রেজেন্টের অর্থ প্রকাশ করতেছে। তো প্রেজেন্টের অর্থ প্রকাশ করলে ওয়ারটা আর হয়ে যাবে। আর ইমপ্রিজন, এই পাখিগুলোকে অন্যায়ভাবে এখানে বন্দি রাখা হয়েছে। অ্যান্ড আই লাইক টু ড্যাশ দেম ফ্রি, টুর পরে কি হয়? Set. I বেস ফর্ম হয় সেট, সেটে থাকবে, টুর পরে ভার্বে বেস ফর্ম হয়। আমাদের দেখো 3টা প্র্যাকটিস কিন্তু হয়ে গেছে। তোমরাই অনেকগুলা পেরেছো, হয়তো 2টা একটা ভুল হয়, প্রথম একটু ভুল হবে, পরবর্তীতে দেখবো যে তোমরাই সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারছো। আচ্ছা, টাইমও হয়ে গেছে, আর আমারও কথা বলতে আর ভালো লাগছে না। আজকের ক্লাস শেষ করি এখানে, এত পরিমাণ মাথা ধরছে, এমনিতেই ঠান্ডায় মানে মাথা সোজা করে রাখতেই কষ্ট হচ্ছে। তোমাদের জন্য কি একটু হোমওয়ার্ক দিয়ে দিব? জি স্যার দেন It is a ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।